আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। পুরোদমে ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধ চলছে, জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ফিলিস্তিনি প্রতিরোধে টিকে থাকার অর্থ ইসরায়েলের কৌশলগত ব্যর্থতা, বলেছেন হাসান নাসরুল্লাহ। এরপর জানিয়ে দিব ফের ত্রাণের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদেরকে গুলি, ইসরায়েলি সেনা, নিহত 11। এদিকে রাফাতে অভিযান চালাবেই ইসরায়েল, বাসিন্দাদের নেওয়া হবে মধ্য গাজায়। এরপর জানিয়ে দিব যুক্তরাষ্ট্রের পর ইউরোপ থেকেও সহায়তা পাচ্ছে ইউক্রেন। এবং সর্বশেষ জানিয়ে দিব ইউক্রেন যুদ্ধে ন্যাটো সম্পৃক্ত সংঘাত এড়িয়ে চলার আহ্বান এরদোগানের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ফিলিস্তিনি প্রতিরোধে টিকে থাকার অর্থ হল ইসরায়েলের কৌশলগত ব্যর্থতা, বলেছেন হাসান নাসরুল্লাহ। লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহ বলেছেন, আল আকসা তুফান অভিযান ষষ্ঠ মাসে পড়ল। গতরাতে তিনি ওই অভিযানের বিচিত্র অর্জনের কথা তুলে ধরে বলেন, দখলদার ইহুদিবাদী ইসরায়েল বাহিনীর বিরুদ্ধে শক্তিমত্তার সাথে লড়াই করে ইসলামী প্রতিরোধ শক্তিগুলো এখনো দৃঢ়তার সঙ্গে টিকে রয়েছে। স্বয়ং ইহুদিবাদী ইসরায়েলি বিশিষ্ট বিশ্লেষকরা তাদের কৌশলগত মারাত্মক পরাজয়ের কথা নির্দ্বিধায় স্বীকার করছে। সায়েদ হাসান নাসরুল্লাহ জোর দিয়ে বলেছেন, প্রতিরোধ শক্তিগুলো সকল ফিলিস্তিনি গোষ্ঠী এবং হামাস নেতাদের পাশে দাঁড়িয়েছে। এখন যুদ্ধের 6 মাস পর নেতানিয়াহু কোনো অর্জন ছাড়াই গাজার গভীরে ঢুকে মৌখিকভাবে দাবি করছে রাফাহ আক্রমণ না করলে নাকি যুদ্ধে হেরে যাবে বলে প্রমাণিত হবে। হাসান নাসরুল্লাহ তার বক্তব্যের ধারাবাহিকতায় ইসরায়েলি যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে উদ্দেশ্য করে বলেছেন, তুমি যদি রাফাতে সেনা পাঠিয়ে আক্রমণ করো তবুও যুদ্ধে হেরে যাবে। এমনকি তুমি হামাস কিংবা প্রতিরোধ শক্তিগুলোর কিছুই করতে পারবে না। ধ্বংস করা তো দূরের কথা, লেবাননের হিজবুল্লাহ মহাসচিব ইয়েমেনের প্রতিরোধ বাহিনীর সহযোগিতা এবং গাজার মজলুম ফিলিস্তিনিদের সহায়তায় তাদের এগিয়ে আসার বিশাল বরকত ও ফলাফলের কথাও তুলে ধরেছেন। তিনি স্পষ্ট করে বলেছেন, ইয়েমেনিরা বর্বর ইহুদিবাদী ইসরায়েলের অর্থনীতিকে পুরোদস্তুর পঙ্গু করে দিয়েছে। গত কয়েক মাসে গাজায় ইহুদিবাদী ইসরায়েলি সেনাদের ভয়াবহ অপরাধ যজ্ঞের পর আঞ্চলিক প্রতিরোধ গোষ্ঠীগুলো নিপীড়িত ফিলিস্তিনি জনগণের সমর্থনে এগিয়ে এসেছে। গত 7 অক্টোবর 2023 সাল থেকে পশ্চিমা দেশগুলোর পূর্ণ সমর্থন নিয়ে ইসরায়েল গাজা উপত্যকা সহ জর্ডান নদীর পশ্চিম তীরে অসহায় এবং নির্যাতিত ফিলিস্তিনি জনগণের ওপর নির্বিচার গণহত্যা শুরু করেছে। সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী গাজায় ইহুদিবাদী সেনাদের হামলায় 31,000-এরও বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছে এবং 72,000-এরও বেশি আহত হয়েছে। ফের ত্রাণের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদেরকে গুলি, ইসরায়েলি সেনা, নিহত 11। গাজায় আবারও ত্রাণ সংগ্রাহকদের উপর হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। রাফাহ ও গাজা সিটিতে তাদের নৃশংস হামলায় প্রাণ গেছে 11 জন নিরীহ ফিলিস্তিনির। সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, বুধবার 13 মার্চ গাজা সিটিতে জাতিসংঘের ত্রাণ বিতরণ কেন্দ্রে ভিড় করেন ফিলিস্তিনিরা। সেখানে এলোপাতাড়ি গুলি চালায় ইসরায়েলি সেনারা। মুহূর্তে প্রাণ যায় 6 জনের, আহত কমপক্ষে 83 জন, যাদের বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আল শিফা হাসপাতালে চিকিৎসাধীন তারা। এর আগে রাফা শহরে ইউএনআরডব্লিউ এর কার্যালয়েও বোমা ফেলে তেল আবিব। মৃত্যু হয় কমপক্ষে 5 জনের। তালিকায় রয়েছেন জাতিসংঘের এক কর্মীও। ত্রাণ বিতরণ কেন্দ্রে হামলায় নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। সাম্প্রতিক সপ্তাহগুলোতে সাহায্যের জন্য লাইনে দাঁড়িয়ে থাকা ক্ষুধার্ত বেসামরিক লোকদের ভিড়ের ওপর ইসরায়েলি সেনাদের মারাত্মক হামলার ঘটনা বেড়েছে। সোমবার রাতে ইসরায়েলি বাহিনী একই গোলচত্বরে খাদ্য সহায়তার অপেক্ষায় থাকা 11 জনকে হত্যা করে। রাফা থেকে রিপোর্ট করে আল জাজিরার হারি মাহমুদ বলেছেন যে সাহায্য চাওয়া ছিটমহলে সত্যি বিপজ্জনক হয়ে উঠেছে। যোগ করেছেন যে কুয়েতি গোল চত্বরটি এখন মৃত্যুফাত হিসেবে পরিচিত। তিনি বলেন, গাজা উপত্যকায় আটকে থাকা একটি ক্ষুধার্ত এবং বৃহৎভাবে আঘাতপ্রাপ্ত জনগোষ্ঠীর কাছ থেকে আমরা শুনেছি যে গাজা এবং এর উত্তর অঞ্চলে গুলি চালানো হলে এই ত্রাণবাহী ট্রাকগুলিকে নিয়ে আসার উদ্দেশ্য কি। ইসরায়েলি আগ্রাসন সেখানে
পাকিস্তানের সাহায্য কর্মীদের কাজকেও বিপন্ন করে তিনি যোগ করেন। কুয়েত গোল চত্বরটি গাজা স্ট্রিপের কেন্দ্রীয় এলাকা এবং গাজা শহরের মধ্যে অবস্থিত, যা উত্তর গাজাকে দক্ষিণে সংযুক্ত করেছে। এখন অবধি ত্রাণ বিতরণের সময় ইসরায়েলি হামলায় অন্তত 400 ফিলিস্তিনি নিহত হয়েছে। 7 অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে 31,341 জন ফিলিস্তিনি নিহত এবং 73,134 জন আহত হয়েছে। হামাসের হামলায় ইসরায়েলে সংশোধিত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 1,139। গাজায় স্থল অভিযান শুরুর পর রাফাতে প্রায় 15 লাখ ফিলিস্তিনি আশ্রয় নিয়েছেন। রাফাতে অভিযান চালাবেই ইসরায়েল, বাসিন্দাদের নেওয়া হবে মধ্য গাজায়। দক্ষিণ গাজার রাফাতে স্থল অভিযান চালাতে বদ্ধপরিকর ইসরায়েল। তবে অভিযান চালানোর আগে অঞ্চলটিতে থাকা 14 লাখ বাস্তুচ্যুতকে গাজার মধ্য অঞ্চলে সরিয়ে নেওয়া হবে। গতকাল বুধবার এমনটাই জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হ্যাগারি বলেছেন, রাফাতে বাসিন্দাদের নির্দিষ্ট কিছু এলাকায় সরিয়ে নেওয়া হবে। আইডিএফ এসব এলাকাকে মানবিক দ্বীপ বলে আখ্যা দিয়েছে। হ্যাগারি জানিয়েছেন, এসব দ্বীপে গাজাবাসীকে সরিয়ে নেওয়ার বিষয়টি আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে করা হবে। আইডিএফ এর দাবি, রাফাতে এখনো হামাসের 4টি ব্যাটালিয়ন রয়ে গেছে। তারা এই ব্যাটালিয়নগুলোকে ধ্বংস করতে বদ্ধপরিকর। তবে ইসরায়েল কখনোই নিশ্চিত করে বলেনি হামাসের কি পরিমাণ যোদ্ধা তাদের হামলায় হতাহত হয়েছে। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কিছুদিন আগে বলেছিলেন, ইসরায়েলি হামলায় অন্তত 13,000 হামাস যোদ্ধা নিহত হয়েছে। তবে তিনি কোনো প্রমাণ দেননি। ড্যানিয়েল হ্যাগারি আরো বলেছেন, এসব মানবিক দ্বীপে সরিয়ে নেওয়া বাসিন্দাদের অস্থায়ী আবাস, খাবার, পানি ও অন্যান্য প্রয়োজনীয় রসদ সরবরাহ করা হবে। তবে কবে নাগাদ রাফা খালি করা হবে বা কবে নাগাদ অভিযান শুরু হতে পারে সে বিষয়ে কোনো তথ্য দেননি তিনি। এর আগে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইয়ফ গ্যালান্ট রাফাতে অভিযানের বিষয়ে ইসরায়েলের অবস্থান পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, মাটির ওপরে ও নিচে অসাধারণ কাজ করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের পর ইউরোপ থেকেও সহায়তা পাচ্ছে ইউক্রেন। যুক্তরাষ্ট্র ইউক্রেনের জন্য অবশেষে $30 কোটি অঙ্কের সামরিক সহায়তা পাঠানোর সিদ্ধান্ত নেওয়ার ঠিক পরেই ইউরোপীয় ইউনিয়নও নতুন সহায়তার সিদ্ধান্ত নিয়েছে। 2022 সালের রাশিয়ার হামলা শুরু হওয়ার পর ইইউ ইউক্রেনের জন্য অস্ত্র কেনার লক্ষ্য যে বিশেষ তহবিল গঠন করেছিল, এবার তার জন্য আরো 500 কোটি ইউরো ধার্য করল সদস্য দেশগুলি। ফলে যুদ্ধক্ষেত্রে কোণঠাসা ইউক্রেনের সেনাবাহিনী কিছু অস্ত্র ও গোলাবারুদ হাতে পাবে বলে মনে করা হচ্ছে। রাষ্ট্রজোট হিসেবে ইইউ সরাসরি প্রতিরক্ষা খাতে ব্যয় করতে পারে না, কিন্তু 2 বছর আগে ইউরোপে রাশিয়ার অভিযানের মুখে নিজস্ব বাজেটের বাইরে নীতিগতভাবে ইউরোপিয়ান পিস ফ্যাসিলিটি বা ইপিএফ নামের এক তহবিল কাজে লাগানোর সিদ্ধান্ত নিয়েছিল ইইউ। ইউক্রেন যুদ্ধের আগে আফ্রিকার কিছু দেশের জন্য সেই তহবিল থেকে সহায়তা করা হয়েছিল। যুদ্ধের শুরুর পর থেকে এই তহবিলের মাধ্যমে পরোক্ষভাবে ইউক্রেনের জন্য প্রায় 610 কোটি ইউরো অঙ্কের সামরিক সহায়তা পাঠানো হয়েছে। সদস্য দেশগুলি ইউক্রেনকে যে অস্ত্র ও গোলাবারুদ পাঠিয়েছে সেই ব্যয় কিছু অংশ ইপিএফ তহবিল থেকে ফেরত দেওয়া হয়েছে। উল্লেখ্য, 2022 সালে রাশিয়ার হামলা শুরুর পর থেকে ইইউ দেশগুলি ইউক্রেনকে প্রায় 2,800 কোটি ইউরো অঙ্কের সামরিক সহায়তা দিয়েছে। ইউরোপীয় ইউনিয়নের অনেক বিষয়ের মতো ইপিএফ তহবিল নিয়েও সদস্য দেশগুলির মধ্যে ঐক্যমতের অভাব দেখা দিয়েছিল। বিশেষ করে ফ্রান্স ও জার্মানির সংঘাতের কারণে বেশ কিছুকাল সেই তহবিল কার্যত অকেজো হয়েছিল। ইউক্রেন যুদ্ধে ন্যাটো সম্পৃক্ত সংঘাত এড়িয়ে চলার আহ্বান এরদোগানের। ইউক্রেনের যুদ্ধের কারণে ন্যাটোতে সংঘাত ছড়িয়ে যেতে পারে, তাই এমন সব কার্যক্রম এড়াতে সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। এরদোগান বলেন, যুদ্ধে কোনো পক্ষ বিজয়ী হবে না এবং শান্তিতে কোনো পরাজয় নেই। এই নীতি অনুসরণ করে আমরা রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এই অঞ্চলে উত্তেজনা বাড়ায় এবং ন্যাটো সম্পৃক্ত করে এমন যে কোনো পদক্ষেপ এড়ানো উচিত। এরদোগান কৃষ্ণ সাগরের প্রতিবেশী হিসেবে দুদেশের নৈকট্যের কারণে রাশিয়া ও ইউক্রেনের সঙ্গে তুরস্কের সংলাপের প্রয়োজনীয়তার উপর জোর দেন। তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী 31 মার্চ। একেপির সদর দপ্তরে দেওয়া ভাষণে এরদোগান আসন্ন নির্বাচনের পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দেশে আহ্বান জানানোর পরিকল্পনাও ঘোষণা করেছেন। তিনি বলেন, আমাদের মূল লক্ষ্য কৃষ্ণ সাগরের নৌ চলাচলের নিরাপত্তা পুনঃপ্রতিষ্ঠা করা এবং শস্য বাণিজ্যের নিরাপদ বিচরণ নিশ্চিত করা।